সমস্ত দুপুরটা শশী নিঝুম হইয়া রহিল। এবার কিছু করিতে হইবে বই কি তাহাকে, আর চুপ করিয়া থাকা নয়, আর গরমিল চলিবে না। স্তব্ধ দ্বীপ্রহরে নিস্তেজ শয্যাশায়ী শশীর মনে অসংখ্য এলোমেলো ভাবনা বিস্ময়কর ভাবে শৃঙ্খলাবদ্ধ হইয়া আসিতে থাকে। কোমল মমতাগুলি আলগা ফুলের মতো ঝুরঝুর করিয়া ঝরিয়া যায়। আগুনের আঁচে সরস বস্তুর শুকাইয়া ওঠার মতো নিজে সে রুক্ষ কঠোর প্রকৃতির মানুষ হইয়া উঠিতেছে, এমনই একটা অনুভূতি শশীর হয়। একেবারে বেপরোয়া নির্মম অবিবেচক। কুসুমের জন্য মন কেমন করিত শশীর, বড় আকুল ভাবে মন কেমন করিত। এত বড় উপযুক্ত ছেলের মর্যাদায় ঘা দিয়া সে মনকে কি করিয়া দিয়াছে গোপাল, যে সেই মন কেমন করাকে আজ হাস্যকর মনে হইতেছে। সে যে বাড়িতে বাস করে, অম্লান বদনে সেনদিদির ছেলেকে সেখানে গোপাল কেমন করিয়া আনিল। সেনদিদিকে মর মর জানিয়াও শশী যে তার চিকিৎসা করিতে যাইতে চাহে নাই, গোপাল কি সে কথা ভুলিয়া গিয়াছে? শশীর অভিমান এতই তুচ্ছ গোপালের কাছে? সে কি ভাবিবে না ভাবিবে সেটা এতখানি অবহেলার বিষয়? শশীর কাছে তার একটু সংকোচ করিবার প্রয়োজন নাই। ছেলের সম্বন্ধে এমনই ধারণা গোপালের যে সে ভাবিয়া রাখিয়াছে সেনদিদির ছেলেকে বাড়িতে আনিয়া পুত্র স্নেহে মানুষ করিতে থাকিলে শশী চুপ করিয়া থাকিবে, গ্রাহ্যও করিবে না। কে জানে, গোপালই হয়তো গ্রাহ্য করে না। শশী চুপ করিয়া থাক, অথবা গোলমাল করুক। পরদিন সকালে হাসপাতাল কমিটির মেম্বারদের কাছে শশী জরুরি চিঠি পাঠাইয়া দিল। শীতলবাবুর বাড়িতে সন্ধ্যার পর কমিটির জরুরি সভা বসিল। শশী পদত্যাগপত্র পেশ করিল, ডাক্তারের জন্য বিজ্ঞাপনের খসড়া দাখিল করিল, প্রস্তাব করিল যে হাসপাতালের সমস্ত দায়িত্ব কমিটির সুযোগ্য প্রেসিডেন্ট শীতলবাবুর হাতে চলিয়া যাক। কমিটির হতভম্ব সভ্যেরা প্রশ্ন করিলেন, কেন শশী, কেন? শশী বলিল, আমি গাঁ ছেড়ে চলে যাচ্ছি। এবার আর দ্বিধা নয়, গাফিলতি নয়, অনিবার্য গতিতে শশীর চলিয়া যাওয়ার আয়োজন অগ্রসর হইতে থাকে। হাসপাতাল সংক্রান্ত ব্যাপারগুলি শীতলবাবুকে বিশদভাবে বুঝাইয়া দেয়, টাকা পয়সার সম্পূর্ণ হিসাব দাখিল করে, আর ভবিষ্যতের কার্যপদ্ধতি সম্বন্ধে কিছু কিছু নির্দেশও লিখিয়া দেয়। ডাক্তারের জন্য কাগজে যে বিজ্ঞাপন দেওয়া হইয়াছিল তার জবাবে দরখাস্ত আসে অনেকগুলি। কমিটির সভ্যদের সঙ্গে পরামর্শ করিয়া তাদের মধ্যে কয়েকজনকে শশী দেখা করিতে আসিবার জন্য পত্র লিখিয়া দেয়। সকলে খুঁতখুঁত করে, কেহ কেউ হায় হায় করিতেও ছাড়ে না। কোথায় যাইবে শশী, কেন যাইবে? সে চলিয়া গেলে কি উপায় হইবে গাঁয়ের লোকের? পাশ করা ডাক্তারের দরকার হইলে আবার কি তাদের ছুটিতে হইবে বাজিতপুর? সকলে কৈফিয়ত চায় শশীর কাছে, তার সঙ্গে তর্ক জুড়িবার চেষ্টাও করে। শশী না দেয় কৈফিয়ত, না করে তর্ক। মৃদু একটু হাসির দ্বারা অন্তরঙ্গতাকে গ্রহণ করিয়া প্রশ্নকে বাতিল করিয়া দেয়। তবু খবরটা প্রচারিত হওয়ার পর হইতেই চারিদিকে এমন একটা হইচই শুরু হইয়াছে যে মনে মনে শশী বিচলিত হইতে থাকে। কেবল ডাক্তার বলিয়া স্বার্থের খাতিরে তো নয়, মানুষ হিসাবেও মনের মধ্যে সকলে তাহাকে একটু স্থান দিয়াছে বই কি। সাধারণের ব্যাপারগুলিতে সে উপস্থিত থাকলে সকলের মন উৎসাহের সঞ্চার হয়, তার উপরে নির্ভর রাখিয়া সকলে নিশ্চিন্ত থাকে। এ তো অকারণে হয় না। কত বড় সৌভাগ্য শশীর, না চাহিয়া জনতার এই প্রীতি পাইয়াছে। এ তো শুধু
সৎ কার্যের পুরস্কার নয়? কি এমন সৎ কাজটা শশী করিয়াছে? রাস্তাঘাটের সংস্কারের জন্য কোদাল ধরে নাই, ম্যালেরিয়া নিবারণের জন্য ডোবা পুকুরে কেরোসিন ছড়ায় নাই, নাইট স্কুল খোলে নাই, গ্রাম্য সমিতি ছাত্র সংঘ প্রভৃতি গড়িয়া তোলে নাই, কিছুই করে নাই। তবু হয়তো এখন আশেপাশে 10টা গ্রামে শশীর চেয়ে বেশি প্রভাব আর কাহারও নাই। শশীকে যদি সকলে ভালো না বাসিবে, এমনটা তবে হইবে কেন? শশী তাদের ভালোবাসে না। শশীকে যারা ভালোবাসিয়াছে, গ্রাম্য ও গ্রাম্য জীবনের প্রতি মাঝে মাঝে শশী গভীর বিতৃষ্ণা বোধ করিয়াছে। ধরিতে গেলে আজ কত বছর এখানে তার মন টিকিতেছে না। তবু ক্ষতের বেদনার মতো স্থায়ী একটা কষ্ট শশীর মধ্যে আসিয়াছে। গ্রাম ছাড়িবার কথা ভাবিলে কেমন করিয়া ওঠে মনটা। এখানে জন্ম শশীর, এইখানেই সে বড় হইয়াছে, এই গ্রামের সঙ্গে জড়ানো তার জীবন। কুসুম ছিল বিদেশিনী, যেদিন শখ জাগিল নির্বিকার চিত্তে বিদায় হইয়া গেল। শশী কেন তা পারিবে? রওনা হওয়ার সময় চোখের কোণে জল পর্যন্ত আসিবে শশীর, নিশ্চয়ই আসিবে। কুন্দ কাঁদে। কেন শশী দাদা, কেন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে? সেন দিদির ছেলের ভার লওয়ায় কুন্দর কাজ বাড়িয়াছে, তবু সে শশীর সেবা বাড়াইয়া দেয়। শশী যতক্ষণ বাড়িতে থাকে কোনো না কোনো ছলে কুন্দ বারবার আসে। ছলো ছলো চোখে শশীর দিকে তাকায়। কত কি বলিতে চায় কুন্দ, সব কথা বলিতে সাহস পায় না। কি রে কুন্দ, কি হলো তোর? শশী বলে। কুন্দ বলে, আপনার জন সবাইকে ফেলে চলে যাওয়া কি ভালো শশী দাদা? কেউ কি তা যায় না কুন্দ? সকলে কি দেশে গায়ে বসে থাকে? যারা যায় পেটের ধান্দায় যায়, আপনার যাবার দরকার? কার স্নেহের অভাবে এমন হু হু করছে শশীর মন যে কুন্দর এতটুকু মায়ায় তার মোহ জাগে? মনে হয় আরো একটু মায়া করুক কুন্দ, আরো একটু কাতর হোক। কাতর হইয়াছে গোপাল, একেবারে যেন আধমরা হইয়া গিয়াছে মানুষটা। নিজের বাড়িতে চোরের মতো বাস করে, ভীত করুণ চোখে তফাৎ হইতে শশীর চাল চলন লক্ষ্য করে, অপরকে জিজ্ঞাসাবাদ করিয়া শশীর মতলবাদীর সন্ধান নেয়। সামনাসামনি শশীর সঙ্গে কথা বলিবার সাহসও গোপাল পায় না। কে জানে কি বলিতে কি বলিয়া বসিবে, আর দুরন্ত অবাধ্য ছেলে কোথায় যাইতে চায়, শশী কি চায়, সঠিক খবর কেহ গোপালকে দিতে পারে না। তবে ব্যবস্থা দেখিয়া সকলে অনুমান করে যে 2-4-10 দিনের জন্য সহজ সাধারণ যাওয়া নয়, যাওয়াটা শশীর যাওয়ার মতোই হইবে। তারপর একদিন শশীর চিঠির জবাবে হাসপাতাল চাকরির জন্য দরখাস্তকারীদের মধ্যে একজন গ্রামে আসিয়া পৌঁছিল। নাম তার অমূল্য, শশীর সঙ্গে একই বছর পাশ করিয়া বাহির হইয়াছে। নাম শশীর মনে ছিল না, এখন দেখা গেল শশীর সে চেনা। অমূল্যের সঙ্গে আলাপ করিয়া শশীর ভালো লাগিল। তাছাড়া এই সামান্য চাকরির দাবি লইয়া উপস্থিত হইলেই বন্ধুকে কে ফিরাইতে পারে? লোক বাছিবার আর প্রয়োজন রহিল না। কয়েকদিন পরে পরে যাদের আসিবার জন্য তারিখ দেওয়া হইয়াছিল তাদের বারণ করিয়া চিঠি লিখিয়া দেওয়া হইল। নিজের বাড়িতেই অমূল্যকে একখানা ঘর শশী ছাড়িয়া দিল। বলিল, যে কদিন আছি আমার সঙ্গে ঘুরতে হবে অমূল্য, রোগীদের চিনিয়ে সব বুঝে শুনে নেবে। এবার থেকে সমস্ত ভার তোমার। গাঁয়ের যারা তোমায় ডাকবে তাদের অধিকাংশ বড় গরিব। ফিটা তাচ্ছিল্য করতে শেখো, যার যা ক্ষমতা নিজে থেকেই দেবে। গাঁয়ের লোক ডাক্তার কবিরেজকে ঠকাতে সাহস পায় না।
সঙ্গে করিয়া অমূল্যকে সে হাসপাতালে লইয়া গেল। নিজের চেয়ারের পাশে তার জন্য চেয়ার পাতিয়া দিল। একটু মোটাসোটা মানুষ অমূল্য, ধীর শান্ত প্রকৃতি, কিন্তু উৎসাহের অভাব নাই। নিবিড় মনোযোগের সঙ্গে সে শশীর কাজ লক্ষ্য করিয়া দেখিল। হাসপাতালে জিনিসপত্র বাড়িঘর দেখিয়া বেড়াইল, নিয়ম কানুনের বিষয়ে প্রশ্ন করিল। মনে হইল এখন হইতেই সে যেন গভীর দায়িত্ববোধ করিতেছে। শশী চলিয়া যাইবে, আর কখনো ফিরিয়া আসিবে না, এ কথা শুনিবার পর এখানকার সমগ্র নতুনত্বের অন্ধকারে তার নিজের আলোটি জ্বালিবার অধিকার যেন তার জন্মিয়াছে। একটু সমালোচনাও অমূল্য করিল। এই নিয়মটা এমন হইলে ভালো হইত না শশী? এই ব্যবস্থার বদলে এই ব্যবস্থা। এসব সুলক্ষণ কাজকর্ম অমূল্য যে ভালোই করিবে তারই প্রমাণ। তবু মনে মনে শশীর অকারণে ক্ষোভ জাগিতে লাগিল। তার একটা রাজ্য যেন কে বেদখল করিতে আসিয়াছে। কত যত্নে কত পরিশ্রমে শশী যে গড়িয়া তুলিয়াছে তার এই হাসপাতাল। লোকে যে এটা শশী ডাক্তারের হাসপাতাল বলিয়া জানে। ফোড়া কাটা কখানা ছুরি আছে হাসপাতালে, তাও শশীর গোনাগাথা। গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবে জানিয়াও ধীরে ধীরে হাসপাতালটিকে বড় করিয়া তুলিবার কল্পনা সে তো কম করে নাই। দুদিন পরে এখানে কর্তৃত্ব করিবে অমূল্য। হয়তো উন্নতি হইবে, হয়তো অবনতি হইবে, কিছুই শশী দেখিতে আসিবে না। যাওয়ার কথা ভাবিতে ভাবিতে এমন হইয়াছিল শশীর যে সে যেন ভুলিয়া গিয়াছিল। কেহ তাহাকে যাইতে বলে নাই, নিজে সে সাধ করিয়া যাইতেছে। এখনো যাওয়া বন্ধ করিলে কেহ তাহাকে কিছুই বলিতে আসিবে না। না গেলে তার যেন চলিবে না, যাইতে সে যেন বাধ্য। কে যেন গা হইতে তাকে তাড়াইয়া দিতেছে, থাকিবার তার উপায় নাই। যাইতে ক্ষোভই বা কিসের শশীর? এতকাল ধরিয়া কত ভাবে সে যে তার যাওয়ার কামনাকে পুষ্ট করিয়াছে। যাওয়ার আয়োজন শুধু করিবার সময় দ্বিধা না করিবার গাফিলতি, না করিবার প্রতিজ্ঞায় বা কোথায় গেল শশীর? অমূল্যর মধ্যে নিজের ভবিষ্যৎ প্রতিনিধিকে দেখিয়াই মনটা এমন বিগড়াইয়া গেল। জীবনের বিপুল ব্যাপক বিস্তারের স্বপ্ন দেখিয়া যা দিন কাটিত, এই তুচ্ছ গাওদিয়া গ্রামে এই ক্ষুদ্র হাসপাতালের মোহে আবদ্ধ হইয়া থাকিতে চাওয়ার কথা তো তার নয়। অমূল্যকে দেখিয়া এবং সে কেন আসিয়াছে শুনিয়া গোপাল আরো ভড়কাইয়া গেল। আর সে চুপ করিয়া থাকিতে পারিল না। রাত্রে শশী খাইতে বসিলে কোথা হইতে আসিয়া নীরবে একখানা আসন আনিয়া নিজেই পাতিয়া গোপাল তার পাশে বসিল। পিসি ছুটিয়া জলের গ্লাস দিয়া অদূরে বসিতে যাইতেছিল। গোপাল বলিল, যা তুই ক্ষান্ত, পাকঘরে বসবি যা। পিসি চলিয়া গেলে গোপাল বলিল, তুমি কোথায় যাবে শশী? শশী বলিল, প্রথমে আপাতত কলকাতা যাব। গোপাল বলিল, তারপর পশ্চিম টশ্চিম একটু ঘুরে বেড়িয়ে বাড়ি ফিরবে বুঝি? মাসখানেক লাগবে তোমার না? কলকাতা থেকে বিলেত যাব। বিলেত? মুখে এক গ্রাস ভাত তুলিয়াছিল গোপাল, সেটা গিলতে গিয়া দম যেন আটকাইয়া আসিল। বিলেত কেন? শিখেটিকে আসব, শশী বলিল। গোপাল ব্যাকুলভাবে বলিল, তাতে তো অনেক দিন লাগবে শশী, 2-3 বছরের কম নয়। এতকাল আমি একা পড়ে থাকবো গায়ে? শশী আশ্চর্য হইয়া বলিল, একা পড়ে থাকবেন? না, একা নয়, ঘর ভরা আত্মীয় পরিজন থাকিবে গোপালের, গ্রাম ভরা থাকিবে শত্রু মিত্র। তবু শশী না থাকিলে কি একাই যে সে হইয়া যাইবে, এত বড় ছেলেকে কেমন করিয়া গোপাল তা বোঝায়? এ জগতে আর কে আছে একা গোপালের অন্তর জুড়িয়া? হৃদয় তাহার কি রীতি পালন করিয়াছে গোপাল তা জানে না। এ জগতে একটা মানুষ সে স্নেহ করিতে পারে নাই।
নিজের মেয়ে কটাকে পর্যন্ত নয়, শুধু শশীর জন্য, একা শশীর জন্য। উন্মাদ বাৎসল্য আজও বুক জুড়িয়ে আছে। গাম্ভীর্য ধীরতা সব খসিয়া যায় গোপালের। জড়ানো ভারী গলায় সে বলে, কেন যাবি বাবা? আমার ওপর রাগ করে? তোর তো আমি কিছুই করিনি। শশী মৃদু স্বরে বলিল, জীবনে উন্নতি করতে যাব, এতে রাগের কি আছে? একটু ভাবিয়া গোপাল বলিল, ৩-৪ বছর পরে ফিরে এসে হয়তো আমায় আর দেখতেই পাবি না শশী। ৩-৪ বছর পরেও সে যে ফিরিয়া আসিবে না সে বিষয়ে শশী কিছু বলিল না, নীরবে ভাত মাখিতে লাগিল। গোপাল এবার বলিল, বুড়ো হলাম, হঠাৎ একদিন যদি মরে যাই, তুইও কাছে না থাকিস, কে সব দেখবে শশী? সারা জীবন খেটে খুটে যা কিছু করেছি সব যে ছাড়ে খাড়ে যাবে। শশী বলিল, আপনার যাকে খুশি সব দিয়ে দেবেন। এ তো ছেলে মানুষই কথা হলো শশী, রাগের কথা হলো, বলিয়া গোপাল উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিল। মিথ্যা আশা, প্রতিবাদ করিয়া কিছুই তো শশী বলিল না। ভেতরে ভেতরে একটা জ্বালা বোধ করিতেছিল গোপাল। কি অদ্ভুত বিকারগ্রস্ত সে সন্তান, যার মনের নাগাল মেলে না। কি হইয়াছে বলুক না শশী, জানাক না, ঠিক কি সে চায়। অনেক অধিকার ত্যাগ করিয়া ছেলের ইচ্ছায় গোপাল আজ সায় দিবে, নিজের অনিচ্ছার দিকে একেবারেই তাকাবে না। উপযুক্ত হইয়া অবাধ্য হইয়াছে ছেলে, কি আর করিবে গোপাল? নীরবে সবই তাহাকে সইতে হইবে। এই ধরনের কথা কিছু শশীকে সে বলে, আর কথায় এক প্রকার অদ্ভুত মিনতি ধ্বনিত হইতে থাকে। কি উগ্র ক্রোধ আর নিদারুণ ভয় আর গভীর দুঃখ মনের মধ্যে চাপিয়া রাখিয়া গোপাল কথা বলিতেছে, বুঝিতে পারিয়া নিজেকে বড় বিপন্ন বোধ করে শশী। তবু ধরা ছোঁয়া সে দেয় না। পিতা পুত্রের কি আলোচনা আজ শুরু হইয়াছে বুঝিতে কাহারও বাকি থাকে নাই। ঘরে ঘরে দরজা জানলার আড়ালে জড়ো হইয়া সকলে ওত পাতিয়া আছে। চড়া গলায় এদের কথা শুরু হইলে প্রাণ ভরিয়া শুনিবে। বাড়ির একটা অস্বাভাবিক স্তব্ধ আবহাওয়া স্পষ্ট অনুভব করা যায়। কখন ঝড় উঠিবে ঠিক নাই। ঝড় উঠিল সম্পূর্ণ অন্য দিক দিয়া। হঠাৎ সেনদিদির ছেলেকে কোলে করিয়া কোথা হইতে কুন্দ আসিয়া দাঁড়াইল, বলিল, খেয়ে উঠে একে একবার দেখবেন তো শশী দাদা, গাটা বড় গরম বোধ হচ্ছে। শশী মুখ তুলিল না, কথা বলিল না। গোপাল বাঁ হাত বাড়াইয়া উদ্বিগ্ন কণ্ঠে বলিল, জ্বর হয়েছে নাকি দেখি, দেখ তো শশী, একবার গায়ে হাত দিয়ে, জ্বরই মনে হচ্ছে যেন। শশী নিঃশব্দে ভাত ফেলিয়া চলিয়া গেল। জ্বর হইয়াছে কিনা দেখিবার জন্য অতটুকু শিশুর গায়ে একবার হাত দিবার অনুরোধ, তার জবাবে অমন করিয়া উঠিয়া গেলে সে কাজের মানে গোপালের মাথাতেও ঢোকে বই কি। কুন্দর বিস্মিত দৃষ্টিপাতে লজ্জায় গোপালের গায়ে আজ কাঁটা দিয়া ওঠে। জীবনে বোধ হয় এই প্রথম। তারপর ভয়ানকভাবে সে আত্মসংবরণ করে। অভ্যস্ত গলায় হুঙ্কার দিয়া কুন্দকে বলে, দূর হ, সামনে থেকে দূর হ হারামজাদি। বিনা দোষে এমন গর্জন কুন্দ সইতে পারে না। প্রথমে সে বিহ্বল হইয়া গেল, তারপর কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল নিজের ঘরে। দেখিতে দেখিতে বাড়ির কৌতূহলী মেয়েরা সেখানে গিয়া হাজির। কিছুদিন হইতে এ বাড়ির কাণ্ড কারখানায় সকলে ভ্যাবাচেকা খাইয়া যাইতেছে। সাহসী কুন্দই সম্প্রতি কর্তাদের একটু নেক নজরে পড়িয়াছিল। আজ তার দুর্দশায় সকলে অল্প বিস্তর খুশি ও আশ্চর্য হইয়া গেল। কেন রে কুন্দ, বকলো কেন রে তোকে? কুন্দ কি সহজে সে কথা ফাঁস করে? ফোঁস ফোঁস করিয়া সকলকে সে
চলিয়া যাইতে বলে। কেন বিরক্ত করছো আমায়? অনেক তোষামোদে একটু ঠান্ডা হয় কুন্দ। তারপর গোপালের রাগের কারণটা ব্যক্ত করে। বলে, আমার যেমন পোড়া কপাল, সেনদিদির ছেলেটাকে শশী দাদার সামনে নিয়ে যেতে কতবার মামা বারণ করেছে। তা কথাটা একদম ভুলেই গেলাম। সাদাসিধে মানুষবাবু আমি, ওসব ঘোর প্যাচের কথা কি ছাই আমার মনে থাকে? সকলে বলে, হ্যালো কুন্দ, ও ছেলেকে আনার পর থেকে তাই বুঝি শশী এমন রেগে আছে। বাপের সঙ্গে কথা কয় না, বেবাগী হয়ে বেরিয়ে যাবে বলে। নয়তো কি? কুন্দ বলে। একটু হাসে কুন্দ। কে জানি তো তলে তলে এমন বাঁকা মন আমাদের ঠোঁট কাটা কুন্দর। বলে, এই ছেলেটাকে নিয়ে বাপ বেটার কত কি চলছে তোমরা কি জানবে? টের পাই আমি। কি হয় দেখবার জন্যই তো দুজনের একত্তর খেতে বসেছে দেখে ছেলেটাকে নিয়ে গেলাম। অমন গাল খাবো তা ভাবিনি ছোট মামি। আর এখনই হয়েছে কি, একে নিয়ে কি ভীষণ কাণ্ড হয় দেখো। যেমন তেমন মায়ের ছেলে তো নয় এ। তার ওপরে মায় খাচ্ছে তোর, না রে কুন্দ? ও ছেলে দেবেই তো ঘরে আগুন। জ্বর বোধ হয় একটু হইয়াছিল ছেলেটার। গোলাপি বর্ণ তাহার আরো লালিম হইয়া উঠিয়াছে। তাকাইলে চোখ ফেরানো যায় না। এমন আশ্চর্য সুন্দর শিশু, তাকে কেন্দ্র করিয়া এ বাড়িতে এত বড় একটা ঝড় উঠিবার উপক্রম হইয়াছে, এ যেন বিশ্বাস করা যায় না। কুন্দর চারিদিকে সমবেত মেয়েরা দুর্ভাগা ছেলেটাকে ঈর্ষা করে, বাৎসল্যে ব্যাকুলও হয়। এর সঙ্গে এ বাড়িতে বাস করিতে চাহে না। কি কঠোর মনটা শশীর, স্নেহলেশ শূন্য অন্তঃকরণ। সেদিন রাত্রে বিনিদ্র গোপাল কি সব ভাবিল সেই জানে। পরদিন সকালে কুন্দকে সে চালান করিয়া দিল তার খুড় শ্বশুরের বাড়ি রাজাতলায়। সঙ্গে গেল তার স্বামী পুত্র এবং সেনদিদির ছেলে। কাজটা করিয়া গোপাল যেন অনেকটা নিশ্চিন্ত হইল। রাগের কারণ দূর হইল। আর তো শশী রাগে থাকিবে না। সেনদিদির ছেলে পৃথিবীতে আসিয়াছে বলিয়া শশী রাগ করে নাই। তাকে বাড়িতে আনা হইয়াছে বলিয়া সে গৃহত্যাগ করিয়া যাইতেছে। এ অন্যায় আবদার শশীর, অসঙ্গত ব্যবহার। তবু মাথা নিচু করিয়া গোপাল যখন তাহার অভিযোগের প্রতিকার করিল, বাড়ি ছাড়িয়া যাইতে কি আর শশী পারিবে? পরের মুখে খবরটা ঠিকমতো শশীর কানে পৌঁছিবে না আশঙ্কা করিয়া চোখ কান বুজিয়া নিজেই গোপাল তাহাকে শোনাইয়া দিল। বলিল, কুন্দকে আজ শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম শশী। শশী বলিল, রাজাতলায়? গোপাল বলিল, হ্যাঁ, যামিনীর ছেলেটাকে ওর সঙ্গেই দিলাম। যামিনীর ছেলের প্রসঙ্গ উঠিলে শশী মুখ খোলে না। গোপাল আবার বলিল, কুন্দ এখন ওখানেই থাকবে, বলে দিয়েছি, এখানে আসবার ওদের দরকার নাই। শশীর সঙ্গে ষড়যন্ত্র করিয়া এই কাজটা সে যেন হাসিল করিয়াছে এমনিভাবে গলা নামাইয়া গোপাল আবার বলিল, আসল কথা কি জানিস বাবা? এক ঢিলে দুটি পাখি মেরেছি। কুন্দকেও সরালাম, পরের ছেলে ঘাড়ে করার দায় থেকেও রেহাই পেলাম। যা খুশি করুক গিয়ে এবার, আমি কিছু জানি না। কেঁদে কেটে চিঠি লিখে 2-4 টাকা পাঠিয়ে দেব, বাস ফুরিয়ে গেল সম্পর্ক। তাই যদি ইচ্ছা ছিল গোপালের বিপিনের কাছ হইতে সেনদিদির ছেলের ভার গ্রহণ করিবার, তার কি প্রয়োজন ছিল শশী তা জানিতে চায় না, তাই রক্ষা। জবাব গোপাল দিতে পারিত না। শশীকে গোপাল ছাড়িতে পারে না, সেনদিদির ছেলেকে ফেলিতে পারে না। অনেক ভাবিয়া চারিদিক রক্ষা করার জন্য পাকা রাজনীতিকের মতো সে যে চাল চালিয়াছে তার সমর্থনের জন্য এরকম দুটো একটা বানানো পাকা কথা না বলিলে চলিবে কেন? ছেলের সঙ্গে তর্ক করিয়া অখণ্ড যুক্তি দাঁড় করানোর জন্য তো এসব কথা বলা নয়। এ শুধু তাকে জানানো যে
হার গোপাল মানিয়াছে। ওরে পাথরের পুত্র দেবতা, এবার তুই তোর ভীষ্মের প্রতিজ্ঞা ছাড়। সেনদিদির ছেলেকে সরাইয়া নেওয়ার জন্য শুধু নয়, তাকে ধরিয়া রাখার জন্য গোপালকে এমন উতলা হইয়া উঠিতে দেখিলে হয়তো শশীর মত বদলাইয়া ফেলিত, আবার হয়তো বাতিল হইয়া যাইত তাহার গ্রাম ত্যাগের কল্পনা। এখন বড় দেরি হইয়া গিয়াছে। মন তো শশীর কখনো চলিয়া গিয়াছে দূর দেশে নবতর জীবন যাপনে। এখন শুধু বোঁচকা ঘাড়ে সেখানে পৌঁছানো বাকি, তাও 2-4 দিনের মধ্যেই ঘটিবে। সারাদিন গোপালের নিশ্চিন্ত প্রফুল্ল ভাব শশীকে পীড়া দিল। সে বুঝিতে পারিল গোপাল ধরিয়া লইয়াছে তাদের মধ্যে সমস্ত গোলমাল মিটিয়া গিয়াছে। দিনগুলি অতঃপর যেমন সহজভাবে কাটিতেছিল তেমন ভাবেই কাটিতে থাকিবে। এমন একটা জটিল ব্যাপারের এত সহজে এরকম মনোমত পরিণতি ঘটিবে, গোপালকে ইহা বিশ্বাস করিতে দেখিয়া আশ্চর্য শশী কম হইল না। তার কাছে কি প্রত্যাশা করে গোপাল? এমন আকুল আগ্রহে কেন সে তাকে ধরিয়া রাখিতে চায়? মতের তাদের কখনো মিল হইবে না, প্রতিদিন খুঁটিনাটি বাঁধিবে। স্নেহ মমতা শ্রদ্ধা ভক্তির পাহাড়কে চাপা দিয়া স্তূপাকার হইয়া উঠিবে অশান্তির হিমালয়। তবু শশীকে গ্রামে বসিয়া এই আত্মবিরোধময় সংকীর্ণ জীবন যাপন করিতে হইবে। এত বড় বিপুলা পৃথিবী পড়িয়া থাকিতে তাদের দুটি বিরোধী ব্যক্তিত্বকে অর্থহীন অব্যবহার্য স্নেহের মোহে আশ্রয় করিয়া থাকিতে হইবে এই ক্ষুদ্র গৃহকোণে। সেনদিদির ছেলেকে বাড়িতে আনার জন্য মনে মনে শশীর যত বড় আঘাতই লাগিয়া থাক, গৃহত্যাগের কারণ হিসাবে আজ তা বহুগুণে তুচ্ছ হইয়া গিয়াছে। গ্রাম ছাড়িয়া যাইতে যে গভীর দুঃখ জাগিয়াছে শশীর মনে, ও ধরনের মানসিক বিতৃষ্ণার অজুহাত তার কাছে ঘটানো চলে না। আরো বড় লোভ, আরো বড় আকর্ষণ থাকা দরকার হয়, অথচ গোপালের পক্ষে তা ধারণা করাও অসম্ভব। শশী চলিয়া গেলে তার যাওয়ার ওই একটি কারণের কথায় গোপাল জানিয়া রাখিবে, সেনদিদির ছেলেকে বাড়ি আনা। শীতলবাবু ডাকিয়াছিলেন। অমূল্যের সঙ্গে সন্ধ্যার পর শশী তার বাড়ি গিয়াছিল। অমূল্যকে জল টল খাওয়াইয়া শীতলবাবু সকাল সকাল ছাড়িয়া দিলেন। শশীকে ছাড়িলেন রাত্রির আহারের পর, অনেক রাত্রে। শীতলবাবু আর এক বিপদ হইয়াছেন শশীর। দুবেলা ডাকেন আর গেলে কথায় কথায় পাগল করিয়া তোলেন শশীকে। বাড়ি ফিরিয়া শশী দেখিল আহারের স্থানে পাশাপাশি দুখানা আসন পাতা আছে, এবং যে গোপাল 8টায় খাইতে বসে সে আজ তার প্রতীক্ষায় 11টা পর্যন্ত না খাইয়া বসিয়া আছে। এত দেরি করলে যে শশী? চট করে মুখ হাত ধুয়ে এসো, বসে পড়ি আমরা। শশী বলিল, আপনি বসুন, আমি খেয়ে এসেছি। শীতলবাবু না খাইয়ে ছাড়লেন না। গোপাল ক্ষুণ্ণ হইয়া বলিল, আজ রান্নার একটু আয়োজন করতে বলেছিলাম বাবা, ভাবলাম পরের ছেলে একটি বাড়িতে এসে আছে, আজ বাদে কাল চলে যাবে, একদিন একটু আয়োজনপত্র করি খাওয়ার। তুমি খেয়ে আসবে বাইরে থেকে তা তো জানতাম না। শশী জিজ্ঞাসা করিল, পরের ছেলেকে? গোপাল বলিল, অমূল্যবাবুর কথা বলছি। আহা, ডেকে ডুকে এনে চলে যেতে বললে বড় লাগবে বেচারির মনে। শশী বলিল, অমূল্য চলে যাবে কেন? ওকেই তো হাসপাতালের কাজ দেওয়া হয়েছে। গোপাল সভয়ে বলিল, তুই থাকলে ও আবার কি করতে থাকবে শশী? হ্যাঁ, আমি পরশু রওনা হব ভাবছি। শশী বলিল, পরশু? গোপালের মুখে আর কথা ফুটিল না। শশী ঘরে চলিয়া গেলে সে একেবারে বাইরের দাওয়ায় গিয়া অন্ধকারে কাঠের বেঞ্চিটাতে বসিয়া রহিল। একজন মনীষ দাওয়ায় শয়নের আয়োজন করিতেছিল।
সে এক ঝিলুম তামাক সাজিয়া দিল গোপালকে। তারপর মনিবের সামনে শুইয়া পড়িতে না পারিয়া বিছানো চাটাইটির ওপরে উবু হইয়া বসিয়া শান্তিবশত জোরে একটা নিঃশ্বাস ফেলিল। আজ আবার ব্রহ্মচারীকে মনে পড়িতেছে গোপালের। সেনদিদির মৃত্যুর পরে মনে যে গভীর বিষাদ ও বৈরাগ্য আসিয়াছিল, ব্রহ্মচারীর মুখে নীরস ও আধ্যাত্মিক কাহিনী শুনিতে শুনিতে এক আশ্চর্য উপায়ে তার ঘোরটা কাটিয়া গিয়াছিল। আজ বড় অবসন্ন মনে হইতেছে নিজেকে। বিচিত্র কাণ্ড কারখানা ভরা দীর্ঘ জীবনটা আজ অকারণ অর্থহীন মনে হইতেছে, কোনো কাজেই লাগিল না। শশীর জন্মের দিনটি হইতে তারই পানে চোখ রাখিয়া কত কল্পনাই গোপাল করিয়াছে, যার ডগাটি আকাশে ঠেকিয়া প্রায় হইয়াছে আকাশ কুসুম। লেখাপড়া শিখিয়া এ কি রীতিনীতি শিখিয়াছে শশী? বাগান বাড়ি জমি জমা ধন সম্পদ আত্মীয় পরিজন এত সব যে গোপাল একত্র করিয়াছে, এ কি তার নিজের জন্য? তার আর কতদিন বাকি? এসব তুচ্ছ করিয়া শশী যদি চলে যায়, সমস্ত জীবনটাই গোপালের ব্যর্থ হইয়া যাইবে না? এত রাত্রে সে একবার অমূল্যের ঘরে যায়। অমূল্যকে জাগাইয়া বলে, একটা কথা শুধোই বাপু তোমাকে, শশী পরশু চলে যাবে আমায় যে বলেনি। রাত দুপুরে ঘুমন্ত মানুষকে তুলিয়া গোপালের এই কৈফিয়ত দাবি করা অমূল্যকে ভড়কাইয়া দেয়। সে বলে, আমি জানতাম না, কবে যাবে শশী আমায় কিছু বলেনি। গোপাল অসন্তোষে সুরে বলে, আর সব বললে এ কথাটা বললে না? কি যেন মতলব ছিল বাপু তোমার, তাই গোপন করেছিলে। অমূল্য জিভ কাটিয়া বলে, আগে না, সে কি কথা? গোপাল বলিল, সে কি কথা? আমার ছেলে দেশ ছাড়া হবে চিরকালের জন্য, আর তুমি তার জায়গায় জেগে বসবে। বড় ভালো মতলব তোমার। ওটো দেখি বাপু, সুখসজ্জা ছেড়ে জিনিসপত্র চুপি চুপি গুছিয়ে নাও, তারপর চলো আমরা বিদায় হই। ডাকাতের মতো দেখায় গোপালকে, খুনে দাঙ্গাবাজের মতো শোনায় তার কথাবার্তা। অমূল্যের ঘরে যে বিচিত্র নাটকীয় কথোপকথন চলে, কিছুই শান্ত শশীর চেতনায় পৌঁছায় না। জীবন সম্বন্ধে যে অমন তীব্রভাবে সচেতন, সে হইয়া থাকে পুতুলের মতো চেতনাহীন। তাকেই বাৎসল্য করে বলিয়া মধ্যরাত্রে গোপাল আজ যে বিচিত্র দৃশ্যের অবতারণা করে, যেসব অদ্ভুত কথা বলে, তা দেখিলে ও শুনিলে একটা অভিজ্ঞতা জন্মিয়া যাইত শশীর। চাপা গলায় খানিকক্ষণ অমূল্যের প্রতি তর্জন গর্জন করিয়া গরম মাথাটা বোধ হয় একটু ঠান্ডা হয় গোপালের। সে ঘরে যায়। পরদিন খুব ভোরে শশীকে সে ডাকিয়া তুলিল। শশী উঠিয়া দেখিল মুনিশের মাথায় বাক্স বিছানা চাপাইয়া কোথায় যাইবার জন্য গোপাল প্রস্তুত হইয়া আছে। গোপাল সহজভাবে বলিল, পরশু তোর যাওয়া হয় না শশী, আমি আজ বাবার কাছে কাশী যাচ্ছি। 7-8 দিন আশ্রমে থাকব। একজনের বাড়ি না থাকলে চলবে না। আমি ফিরে এলে যা হয় করিস। শশী বলিল, হঠাৎ কাশী যাবেন কেন? গোপাল পাল্টা জবাব দিয়া বলিল, হ্যাঁ রে শশী, চিরকাল সংসারের হাঙ্গামা নিয়ে হয়রান হয়ে এলাম। এখন তোরা বড় হয়েছিস, মন টন ব্যাকুল হলে 7টা দিনের ছুটিও পাবো না। এতটুকু আশাও তোদের কাছে আমার করা চলবে না? শশী মৃদু স্বরে বলিল, তা বলিনি, কোথাও কিছু নেই, হঠাৎ যাচ্ছেন তাই জিজ্ঞাসা করছিলাম। কালও তো কিছু বলেননি আমাকে। গোপাল দারুণ অভিমান করিয়া বলিল, না যদি থাকতে পারিস তো বল, যাওয়া বন্ধ করি। অদৃষ্টের লেখা কে খণ্ডাবে? শশী বলিল, বেশ তো, আসুন গিয়ে। কদিন পরে গেলেও আমার কোনো অসুবিধে হবে না। গোপালকে শশী প্রণাম করিল।
সকালবেলার স্বচ্ছ আলোয় দুজনের মুখ দেখিয়া মনে হইল না পিতা পুত্রে কোনোদিন কোনো সময়ের বিষয়েও মতান্তর ছিল। জীবনের গতি দুজনের বিপরীতগামী। সেই যে গেল গোপাল, আর ফিরিল না। সংসারী গৃহস্থ মানুষ সে, সমস্ত জীবন ধরিয়া ফল পুষ্প শস্যদাত্রী ভূমিখণ্ড, সিন্ধুক ভরা সোনা রূপা, কতকগুলি মানুষের জন্য পারিবারিক ও আরও কতকগুলি মানুষের জন্য সামাজিক সম্পর্ক, দায়িত্ব, বাধ্যবাধকতা প্রভৃতি যত কিছু অর্জন করিয়াছিল সব সে দিয়া গেল শশীকে। মরিয়া গেলে যেমন সে দিত। কুন্দ কয়েকদিন পরে ফিরিয়া আসিল। রাজাতলা হইয়া গোপাল সেনদিদির ছেলেকে সঙ্গে লইয়া গিয়াছে। কুন্দ সোনার হার কিনিবে বলিয়া 200 টাকাও তাহাকে দিয়া গিয়াছে। হয়তো ওটাই ছিল গোপালের শেষ বাধ্যবাধকতা। কি আর করিবে শশী, এ ভার তো ফেলিবার নয়। গম্ভীর বিষণ্ণ মুখে একে একে যাওয়ার আয়োজনগুলি সে বাতিল করিয়া দিল। 2 মাসের মাহিনা পকেটে পুরিয়া অমূল্য ফিরিয়া গেল। গাঁয়ে থাকিতে হইলে হাসপাতালে প্রত্যেক রোগীর নাড়ি টিপিতে না পারিলে শশীর চলিবে কেন? কাজ আর দায়িত্ব ছিল জীবনে। কাজ আর দায়িত্বে জীবনটা আবার ভরপুর হইয়া উঠিল। নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি, এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে, মাধ্যাকর্ষণের মতো, যা চিরন্তন, অপরিবর্তনীয়। মামলা করিতে শশী বাজিতপুরে যায়। ফিরিবার পথে চোখ তুলিয়া দেখিতে পায় খালের ধারে বজ্রাহত একটা বটগাছ শুকনো ডালপালা মেলিয়া দাঁড়াইয়া আছে। গাওদিয়ার ঘাটে গোবর্ধন নৌকা ভিড়ায়। নন্দলালের পাট জমা করা শূন্য চালাটা প্রায় ভাঙিয়া পড়িয়াছে দেখিয়া শশীর মনে হয় নন্দলালের পাপ জমা করা বিন্দুর দেহটাও হয়তো এতদিনে এমনি ভাবেই ভাঙিয়া পড়িয়াছে। জোরে আর আজকাল শশী হাঁটে না। মন্থর পদে হাঁটিতে হাঁটিতে গ্রামে প্রবেশ করে। গাছপালা, বাড়িঘর, ডোবা, পুকুর জড়াইয়া গ্রামে সর্বাঙ্গ সম্পূর্ণ রূপের দিকে নয়। শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ, যারা আছে তাদের, আর যারা ছিল। শ্রীনাথের দোকানের সামনে বাঁধানো বকুলতলায় কায়েতপাড়ার পথে যামিনী কবিরাজের বাহিরের ঘরে হামানদিস্তার ঠুকঠুক শব্দ শশী আজও শুনিতে পায়। এ বাড়ির মানুষের ফাঁক মানুষ পূর্ণ করিয়াছে। যাদবের বাড়িটা শুধু গ্রাস করিতেছে জঙ্গলে। পরাণের বাড়িতেও এখনো লোক আসে নাই। তার ওপাশে তালবন, তালবনে শশী কখনো যায় না। মাটির টিরাটির ওপরে উঠিয়া সূর্যাস্ত দেখিবার শখ এ জীবনে আর একবারও শশীর আসবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।